চুমুকে। ফাগুনের হাওয়া দোলা দিয়ে চলে এসেছে আমাদের মাঝে, সেই সাথে এসেছে ভালোবাসা দিবস। দুটো দিনই একই দিনে, আর এই একই দিনে হওয়ার কারণে কিন্তু আমাদের মাঝে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সামনে স্পেশাল এবং প্রিয় একটা মানুষকে উপস্থাপন করার, এবং সেই কারণেই আজও তার ব্যতিক্রম নয়। চলে এসেছে আমাদের মাঝে এমন একজন অতিথি যাকে আপনারা প্রতিনিয়ত টিভি স্ক্রিনে তো দেখেনি, সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দেখেন। তার গানের গলা দিয়ে তিনি প্রত্যেকবার দর্শকের মন জয় করেছেন। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাথী খান। শুভ সকাল আপু, কেমন আছেন? এই তো আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। ফাগুন এবং সেই সাথে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। এই যে একই দিনে দুইটা দিনই পড়েছে, ভালোবাসা দিবসও আবার সেই সাথে ফাল্গুনের একটা ছোঁয়া এসেছে, ফাল্গুন পড়ে গেল। তো সব মিলিয়ে এই দিনটা উদযাপন করার জন্য কি কি প্ল্যান রয়েছে? এখান থেকে যাওয়ার পরে কি কি প্ল্যানিং রয়েছে আপনার? প্ল্যানিং তো আজকে আপনারাই শুরু করলেন যেহেতু আপনাদের এখানে এসেছি। তো শুরুটা যেহেতু সুন্দর, শেষটা পরিবার পরিজন সবাইকে নিয়ে আশা করছি সুন্দরভাবে শেষ হবে। আচ্ছা, এবং সেই সাথে আপনাকে আরও একবার অভিনন্দন জানাতে চাই, বিকজ আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেলে। সো এই যে এতদিনের একটা অল্প সময় বলা যেতে পারে, কারণ আপনার ইউটিউব চ্যানেলটা আপনি খুব বেশি দিন না হওয়ার সত্ত্বেও আপনি এত জনপ্রিয়তা পেয়েছেন এবং দর্শক আপনাকে এত পছন্দ করেছে। এই অল্প সময়ে একটা বড় অ্যাচিভমেন্ট আপনার কাছে কেমন লাগছে? এটা আমার কাছে অবশ্যই খুব ভালো লেগেছে। আরও বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশে মেয়ে শিল্পীদের মধ্যে প্রথমে আমার ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। সো বাংলাদেশে কিছু একটা জিনিস প্রথম মানে এই নামটা অর্জন করাটা তো একটা বিশাল ব্যাপার। তো ওই জায়গা থেকে ভালো লেগেছে। আর যেটা হয়েছে যে আসলে এটা খুব অল্প সময়, আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা ছিল 2.5 বছর, মানে শুরু থেকে এই অবধি 2.5 বছর টোটালটা। সো এটা খুব অল্প একটা সময়। আর আমার আসলে শুরু থেকেই আমি যে গানগুলো দিয়েছি ওই প্রত্যেকটা গানই আসলে দর্শক একটার পরে একটা পছন্দ করেছে। তো এই জন্য আসলে এই জার্নিটা মানে আমার জন্য খুব বেশি কঠিন বা লং জার্নি হয়নি। আমি খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে একটা ভালো ফলাফল, একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো আপু, রিসেন্টলি কাজ সম্পর্কে একটু জানতে চাই। গানের সাথে তো আপনার পথ চলা এবং গানকে নিয়ে আপনি সবসময় সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন নিজেকে। তো এখন কি কি গানের কাজ নিয়ে ব্যস্ততা চলছে এবং রিসেন্টলি কোন গান আপনার রিলিজ হয়েছে? আমার আসলে সম্পূর্ণ ব্যস্ততাই কাটে পরিবারের বাইরে আমার গান নিয়ে। আর যেটা হয়, আমি এখন বাইরের প্রোগ্রামে আমার ফোকাস একটু কম, কারণ যেহেতু দেশের অবস্থা অনেক ভালো না। সো আমরা আসলে প্রোগ্রামগুলোতে গিয়ে আসলে নিজেকে সেফ মনে করি না, বা কি হবে বলা তো যায় না। যে কোনো একটা ঝামেলায় যে কোনো সময় পড়তে পারে, সেটা রাস্তায় হতে পারে, স্টেজে হতে পারে। সো এই জন্য আমি বাইরের প্রোগ্রামগুলো একটু কম করছি। আর রেকর্ডিংয়ের ব্যস্ততা আমার অনেক আছে, মানে একদম অলমোস্ট আমার 7 দিনের মধ্যে 6 দিন ঘর থেকে বের হতেই হয় রেকর্ডিং পারপাস, সেটা নিজের চ্যানেলের এবং আদার্স যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর। আচ্ছা, লাস্ট আপনার একটি গান রিলিজ হয়েছে, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই, যেটার ভিউ খুব ভালো। হ্যাঁ, এই গানটা আসলে আমার খুব পছন্দের একটি গান, লিখেছেন মামুন আফনান রুমি। খুবই ভালো লেখে, এই প্রজন্মে সে দুর্দান্ত লেখে। সেই গানটির কি দুটি লাইন একটু আপনার কাছে থেকে শুনতে পারি কি? আমি বললেই দোষ হয়ে যায়, তুমি বললেই ভালা, তোমার কথা মধুর মতন আমার কথায় জ্বালা, সবকিছুতেই নিজের মতো তুমি জিততে চাও, কষ্ট দিয়া বলো তুমি কতটা সুখ পাও, কবে তোমার শেষ হবে এমন অবহেলা, আমি বললেই দোষ হয়ে যায়, তুমি বললেই ভালা, তোমার কথা মধুর মতন আমার কথায় জ্বালা, আমি বললেই দোষ হয়ে যায়, তুমি বললেই ভালা। বাহ, চমৎকার, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শোনালেন। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? গ্রামে কেটেছে নাকি শহরে কেটেছে? গ্রামে। আমি মূলত নরসিংদী পলাশ ঘোড়াশাল আমার গ্রামের বাড়ি, নরসিংদী জেলা আর কি, ঘোড়াশালের মেয়ে। সো আমার ছোটোবেলাটা ওখানেই কেটেছে, মানে 2014 সাল অবধি আমি ওখানেই ছিলাম। দেন 14তে আমি এইচএসসি কমপ্লিট করে আমি ঢাকায় আসি ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে, এবং সেই সাথে মানে গানের চিন্তাটাও মাথায় ছিল। আচ্ছা, গান শেখা হয়েছে কোথায়? আমার হাতে খড়ি হচ্ছে কালাম সিদ্দিক স্যার। দেন আমি শিল্পকলা একাডেমি থেকে, নরসিংদী শিল্পকলা একাডেমি থেকে কোর্স কমপ্লিট করি, অ্যান্ড ঢাকায় এসে শফি মন্ডল ওস্তাদজির কাছে, এবং স্টিল আমি শফি মন্ডল ওস্তাদজির কাছে রেগুলার আসা যাওয়া করি। রেগুলার না, বাট যাই, আমি একটু সময় পেলেই যাই।
আচ্ছা, সো গানের জগতে আসার পরে হয় না একটি গান থাকে যেটা মানুষকে একটু টার্নিং পয়েন্ট করে দেয় লাইফের, এবং সেই গানটি দিয়ে দর্শক শ্রোতাদের মনে কিন্তু একটা শুরুর দিকে একটা ছোঁয়া বা দোলা দেওয়া হয়, তারপর তো আস্তে আস্তে নিজের জায়গা প্রতিনিয়তই তো মনে হয় যে প্রমাণ দিতেই হয় দর্শকদেরকে, না আমি করছি, আমি কাজ করছি। তো প্রথম কোন গানটি আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, যে গানটি শোনার পরে সবাই রিকগনাইজ করেছে সাথী খান সঙ্গীত শিল্পী? হ্যাঁ, এক্স্যাক্টলি আমার টার্নিং পয়েন্ট সং হচ্ছে আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, এই গানটি, এবং প্রচুর যদি বলি ভাইরাল ট্রেন্ডি হয়েছে, এবং এখনো কিন্তু এই গানটি মানুষ শোনে। এই গানটির যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে এখন যেটা হয় এই যুগে, যে একটা গানের 2টা লাইন হচ্ছে ভাইরাল হয়, বাকি গানটা হয়তো আমরা ইউটিউবে গিয়ে শুনি, কিন্তু আমার এই গানটার ক্ষেত্রে যেটা হয়েছে, এই গানের প্রত্যেকটা অন্তরা, প্রত্যেকটা স্থায়ী, মানে গানের স্থায়ীটা অন্তরাটা, মানে প্রত্যেকটা লাইন হচ্ছে একে একে দর্শক শ্রোতা শুনেছে, মানে একে একে রিলসে, শর্টসে প্রত্যেকটা লাইন দিয়েই হচ্ছে ভিডিও মেক করা হয়েছে। আচ্ছা, যেহেতু এই গানটির কথা হচ্ছে আপু, আপনার কণ্ঠে এই গানটি আসলে দর্শক শ্রোতা বারবারই শুনতে চান, সো দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু আপনার কণ্ঠে 2টো লাইন শুনতে চাই। হ্যাঁ, শিওর। হে জীবনে শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সব কিছু আন্ধারে লাগে, বেঁচে থাকা কি যাতনা, আমারে পড়লে মনে তুমিও কান্দো গোপনে, সুখে থাকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও, আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। বাহ, অসাধারণ! আপনি যতবারই গানটা গান খুব ফিল নিয়ে গান, এবং ফিল থেকে মনের একটা আলাদা রকম আবেগ থেকে গানটা গান, এই জন্য এতবার মানুষ শুনতে চায় এবং বারবারই শুনলে ভালো লাগে। সো আপনি ছোটবেলায় যেহেতু গ্রামে বড় হয়েছেন, সো ছোটবেলার কি মেলাতে যাওয়া হতো কিনা, বা মেলার কোনো স্মৃতি আছে কিনা, মেলাতে কখনো স্টেজ পারফরমেন্স করা হয়েছে কিনা? বড় হয়ে করেছি, ছোটবেলায় স্টেজ পারফরমেন্স করিনি মেলাতে, আর মেলায় যাইনি মেয়ে মানুষ, এটা খুব কমই হয়। হ্যাঁ, একদম খুবই কম। আমিও গিয়েছি, আর ছোটবেলায় কি কিনতাম, ছোটবেলায় ছোট বাচ্চারা যা কেনে আমিও তাই কিনতাম, ছোট ছোট হাড়ি পাতিল, ছোট ছোট পুতুল। সো এই বড়বেলা হওয়ার পরে মেলাতে যে পারফরমেন্সের সময়ের যে অনুভূতিটা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা দুর্দান্ত আসলে। মেলাতে আমরা হয় কি হরেক রকম অডিয়েন্স পাই, মানে আমাদের এই জেনারেশন, ছোট ছোট বাচ্চা, বড়রা সবাই আসে মেলাতে। সো এটার অনুভূতিটা দুর্দান্ত, অসাধারণ। এটা আসলে দর্শকদের কাছে যাওয়া, মানে যেমন আমি এখন এখানে বসে কথা বলছি, আমাকে স্ক্রিনে দেখছে দর্শক, আর আমি এখানে, আমার দর্শকরা এখানে। স্টেজ পারফরমেন্সের এই ব্যাপারটা দুর্দান্ত, এটা আসলে এটা মুখে বলে বোঝানো যায় না, এটা দারুণ, এটা দারুণ আসলেও। আচ্ছা, এবার তো ভ্যালেন্টাইন ডে তো চলে এসেছে, সো ভ্যালেন্টাইন, এই যে ভালোবাসা, সো ভালোবাসা আপনার জীবনে প্রথম কিভাবে এসেছিল, এবং সেই স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, যে প্রথম প্রেমে পড়েছিলেন কার? আমার হাজবেন্ডের। আচ্ছা, মানে তাকেই বিয়ে, তাকে ও আমার লাইফে আসার আগে যেটা হয়েছে, লাইক কেউ আমাকে পছন্দ করেছে, হয় একদম ইগনোর করতাম, আর যদি মনে হতো যে না একটু কথা বলাই যায়, কথা বলতাম, বাট আমি কখনো কাউকে হ্যাঁ বলিনি। আচ্ছা, হ্যাঁ, হয়তোবা একটা গুড উইল ছিল, গুড উইল রেখেছি, বাট আমি কাউকে হ্যাঁ বলিনি, বাট একদম হ্যাঁ বলেছি আমার হাজবেন্ডকেই, আর তাকেই বিয়ে করেছি। আচ্ছা, যদি বলা যায় যে গানের প্রেমে আগে পড়েছিলেন নাকি ভাইয়ার প্রেমে, তাহলে তো গান আলাদা হয়ে যাবে। গানের প্রেমে আগে? অবশ্যই গান আগে। আর আমার হাজবেন্ড এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করে, মানে ও আমাকে স্টেজে দেখেই পছন্দ করেছে, মানে আমাদের প্রেমটাও সেই স্টেজ থেকেই। সো ও না, শুধু আমাকে যারাই প্রপোজ করেছে, বা আমিও আমার ফ্যামিলিতে সবসময় বলেছি যে অ্যাটলিস্ট আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিও না। মানে ছোটোবেলায় একবার যেটা হয়েছিল, আমার আম্মু, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তো আমার আম্মু হচ্ছে আমাকে বলেছে আমাকে গান গাইতে দেবে না, কোজ আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি একটু মার্ক কম পেয়েছি, খুব কম না, 81 পেয়েছিলাম, এটা তার কাছে কম মনে হয়েছে। বাট আম্মুকে আমি তখন বুঝাতে পারিনি যে ক্লাস 1, 2, 3-তে চাইলে 100 পাওয়া যায়। যখন আমরা ক্লাস 5-এ চলে আসি, সমাজে বিজ্ঞানে চাইলেও ওটা পাওয়া যায় না। আর আমাদের সময়টাতে প্রাইমারি স্কুলগুলোতে যেটা ছিল যে মানে ওই টিচারের কাছে পড়লেই একটা ভালো মার্কস দিত, এই একটা ব্যাপার কিন্তু ছিল, আমরা এটা ফেস করেছি। সো আম্মু খুব অভিমানী, এখনও অভিমানী, আমিও আম্মুর মতোই অভিমানী হয়েছি। তা আম্মু ওই অভিমান থেকে বলেছে যে না, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি গানের দিকে ফোকাস দিচ্ছ, গান বন্ধ। বাট আমি এটা ফিল করতে পারি, যেদিন থেকে আমার গান বন্ধ হয়েছে, এরপর থেকে আমার পড়ালেখার প্রতি মনোযোগ একদম নষ্ট হয়ে গিয়েছে। তো স্টিল আমি আমার ফ্যামিলিকে বলি, আমি আমার বাচ্চা, আমি আমার সংসার সব কিছু ঠিক রেখে
আমি আমার গানটাকে কন্টিনিউ করবো, আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিও না অ্যাটলিস্ট, তাইলে আমি খুব অসহায় হয়ে যাব। এটা আসলে আপনার অন্যরকম একটা স্ট্রেংথ কাজ করে, যেটা অন্যরকম ভালোবাসা। বলবো না কি বলবো আমি জানি না, লাইক আমার বাচ্চা আমার কাছে না থাকলে যেমন আমার খুব অসহায় লাগে, সো আমার 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 যদি মনে হয় যে আমার ফ্যামিলি আমাকে বলেছে যে না তুমি আর কখনো গান গাইতে পারবে না, বা আমার হাতে মাইক্রোফোন নাই, আমি ওরকম অসহায় হয়ে যাই। আচ্ছা, সো ভালোবেসে যাকে বিয়ে করলেন, করার পরে এখন কি মনে হয় তিনি কি পরিবর্তন হয়েছেন নাকি ঠিক আগের মতোই আছেন, শুরুর যেরকম প্রেম ছিল, ভালোবাসা ছিল? আমি আসলে বউ হিসেবে খুব হ্যাপি, আর আমার হাজবেন্ড আসলে খুবই ভালো মানুষ। মানে হয় না যে কোনো একটা সময় হয়তো মনে হয়েছে যে ধরো ওকে বিয়ে না করলে ভালো হতো, এই অনুভূতিটা আমার এখন অবধি কাজ করেনি। লাইক আমি যেই পরিমাণ মানে হুট করে মানে লাইক আপনার সাথে আমার কিছু একটা হয়েছে, এই ঝালটাও আমি ওর উপর দিয়ে মিটাই। আরে বেচারা, ও হচ্ছে মানে বুঝে যে ও তো আমি না বাইরের কারোর সাথে হচ্ছে আমি লাউডলি কথা বলতে পারি না, বাইরের আপনি কিছু বললে আমি বলছো কাটতেই পারবো, আমি আপনাকে একটা প্রতিউত্তর দিয়ে ভাইয়ের উপরে প্রতিউত্তর দিতে পারবো না। সো এই সবটা আপনি আমাকে কেন বললেন, এই অত্যাচার তার সহ্য করতে হবে। সো এই যে আমাকে সহ্য করা, এটা তো একটা বিশাল ব্যাপার। আমার একটি প্রশ্ন ছিল যে ভাইয়ার আসলে ভালো দিক এবং খারাপ দিক, আমার তো মনে হয় আপনি এখন ভাইয়ের কোনো খারাপ দিক আসলে খুঁজেই পাবেন না। ভাইয়ের খারাপ দিক আছে কি, কোনটা? একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে আমি অপচয় খুব অপছন্দ করি। লাইক যেটা লাগে তুমি সেটাই করো। সো ও যেটা করে আমার ভয়ে মাঝে মধ্যে কি করে, ওর শপিং এর অনেক নেশা, মানে একদম হিউজ, ও খুব ব্র্যান্ড চুজি। সো ও যেটা করে শপিং করে করে গাড়ির মধ্যে লুকিয়ে রাখে, আর আমি এটা কয়দিন পর পর দেখি। বা নো নো নো, আমার জন্য না, তার নিজের জন্য। আমাকে তো দেয় জোর করে, বাট নিজেরটা আর কি, নিজেরটাও সে সামহাও ওর অফিসে রেখে দিচ্ছে বা গাড়ির কোথাও রেখে দিচ্ছে। আপনি বকা দিবেন দেখে। তো আমি না এই বিষয়টা জানতাম না। তো একবার যেটা হয়েছে, আমার আগের যে ড্রাইভার ছিল সে হচ্ছে তার একটা খুব পছন্দের দামি জুতা তার নিয়ে গিয়েছে আর কি, সামহাও নাই। সো এখন তো এটা তো বাসার মানুষকে জিজ্ঞেস করতে হবে যে সাথে কি দেখে ফেললো, দেখে কি ওইটা সরিয়ে ফেললো, মানে এরকম একটা কিছু ভেবে সে যখন জিজ্ঞেস করেছে তখন তো বাসায় ঝড়। আচ্ছা, এই আর কি, এটা হচ্ছে তার খারাপ দিক। ওকে, আর ভালো দিক? ভালো দিক সব ভালো দিক সব। আচ্ছা, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ভাই আসলে অসম্ভব একজন ভালো মানুষ। এবার একটু আপনার কাছে জানতে চাই, আপনার ভালো দিক এবং খারাপ দিক কোনটি? আমার ভালো দিক হচ্ছে আমার মধ্যে অনেক বেশি মায়া। মানে আমার এটা কি খারাপ দিক? এটা ভালো দিক। ভালো দিক। আচ্ছা, মায়া কি খারাপ দিক? না, ভালো, অনেক ভালো দিক। খারাপ দিক মাঝে মাঝে কাজ করে খারাপ দিক, এই জন্যই জিজ্ঞেস করলাম যে এটা একবার উল্টা দিকে যায় কিনা। আমার প্রচন্ড মায়া, আমার সাথে স্টিল আমার সাথে অনেক অন্যায় করা মানুষ, মানে খুবই অন্যায় করেছে, বাট সে আমার কাছের মানুষ, আমার হাজবেন্ড না। কিন্তু অন্যায় করেছে বললেই মানুষ ভাবে যে পার্টনারের কথা বলা হচ্ছে, আমার হাজবেন্ড না। স্টিল আমার সাথে অনেক অন্যায় করেছে মানুষটাকে আমি আমার সাথেই রাখি। আমি এখনো চাই সে পরিবর্তন হোক, ভালো হোক। হ্যাঁ, সো আমি আসলে আমার মধ্যে অনেক মায়া, আমি ক্ষমা করতে জানি, এটা হচ্ছে আমার ভালো দিক, যে আমি সব কিছু মেনে নিয়ে থাকতে জানি। আর আমার খারাপ দিক হচ্ছে যে আমার প্রচন্ড রাগ। আপু, আপনাকে পেয়েছি, আরেকটি গান শুনতে চাই, দর্শকদের রিকোয়েস্ট অবশ্যই থাকবে। সো দর্শকদের জন্যই সকালের এই সুন্দর সময়ে ভালোবাসা দিবস উপলক্ষেও সব মিলিয়ে একটা রোমান্টিক গান আপনার পছন্দের। আচ্ছা, আজকে যেহেতু বসন্ত, একটা বসন্তের গান গাই। অবশ্যই। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। গল্পের আড্ডায় সময় যে শেষ হয়ে গেছে একদমই টের পাইনি। তবু তো বাড়ি ফিরতে হবে এবং আপনার ফ্যামিলির সাথেও আয়োজন রয়েছে, প্রোগ্রাম রয়েছে। সো আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনায়। আগামী কাজগুলো অবশ্যই আমরা ভালো ভালো কাজ কিছু উপহার পেতে চাই আপনার কাছ থেকে। আবারও ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।